জিওকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ডিসেম্বর 2019 সিটেট পিওয়াইকিউ এর সমাধান নিয়ে হাজির হয়েছি। পেডাগোগি সহ সমস্ত প্রশ্নের সঠিক সুন্দর ব্যাখ্যা পেতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন 121 নম্বর প্রশ্ন। কি বলা হচ্ছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি ব্লক মাউন্টেন বা ব্লক পর্বত? তো প্রথমেই জেনে নেওয়া যাক ব্লক মাউন্টেন কি। ব্লক মাউন্টেন হচ্ছে, কল্পনা করে এটি ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠে এই বরাবর ফাটল দেখা দিয়েছে, এর ফলে এই অংশ উপরে উঠে গেছে অথবা এই অংশটা নিচে নেমে গেছে। এর ফলে যে পর্বতের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে ব্লক মাউন্টেন বা ব্লক পর্বত। অপশানে কি দিচ্ছে? হিমালয়, আপলেশিয়ান, ইউরাল আর ভোজেস। তো এই যে চারটি উদাহরণ দিয়েছে, এর মধ্যে ভোজেস পর্বত হচ্ছে ব্লক মাউন্টেনের উদাহরণ। পরের প্রশ্নে কি বলছে? 122 নম্বর প্রশ্নে দুটো বিবৃতি দেওয়া হচ্ছে। বিবৃতি দুটি পড়তে হবে, নিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে বলছে। সঠিক উত্তরটি নির্বাচন করুন। বিবৃতি এতে কি বলা হচ্ছে? বিবৃতি এ বলছে, পৃথিবী থেকে চাঁদে শুধুমাত্র একটি দিক আমাদের কাছে দৃশ্যমান। একদম সত্য কথা। দেখো, পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, এবং পৃথিবী থেকে আমরা চাঁদের সবসময় একটি দিকই দেখতে পাই। বিবৃতি বিতে কি বলা হচ্ছে? বলছে, চাঁদ প্রায় 27 দিনে পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করে, অর্থাৎ চাঁদের পরিক্রমণ সময় কত? 27 দিন, এবং ঠিক একই সময়ে নিজের অক্ষের উপর একবার আবর্তন করে, অর্থাৎ চাঁদের আবর্তন করতেও সেই একই সময় নেয় 27 দিন। প্রায় 27 দিন কেন বলছে? কারণ 27 দিন 8 ঘন্টা সময় নেয়। এই 27 দিন 8 ঘন্টা সময় নেয় কি আবর্তন এবং পরিক্রমণ করতে, যে কারণে আমরা চাঁদের একটি দিকই দেখতে পাই। তাহলে এ অপশান একে কি আছে? এ এবং বি উভয় সত্য, এবং বি এর সঠিক ব্যাখ্যা করছেন। পরের প্রশ্ন 123 নম্বর প্রশ্নে রূপান্তরিত শিলা সম্পর্কে এ বি সি বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। বলছে, প্রথমে জেনে নাও শিলা কয় প্রকার। শিলা হলো 3 প্রকার। 1 নম্বর হলো আগ্নেয় শিলা, দ্বিতীয় হলো অবসাদী বা পাললিক শিলা, আর তৃতীয় নম্বরে হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। অপশন এতে কি বলছে, মানে বিবৃতি এতে কি বলছে? বলছে আগ্নেয় এবং অবসাদী আগ্নেয় শিলাগুলি তাপ ও চাপের প্রভাবে রূপান্তরিত শিলায় পরিবর্তিত হয়। একদম সত্য কথা। আগ্নেয় এবং অবসাদী শিলা, অর্থাৎ যেটাকে আমরা বলি পাললিক শিলা, সেই শিলাগুলি কি হয় না তাপ ও চাপের প্রভাবে রূপান্তরিত শিলায় পরিবর্তিত হয়। সত্য। রূপান্তরিত শিলাগুলি অতিরিক্ত তাপ ও চাপের প্রভাবে গলিত ম্যাগমাতে পরিণত হয়। এটাও সত্য যে রূপান্তরিত শিলাগুলি অত্যাধিক তাপ এবং চাপের প্রভাবে গলে কি হয়? ম্যাগমাতে রূপান্তরিত হয়। এটাও সত্য। মার্বেল একটি রূপান্তরিত শিলা। এটাও সত্য। যখন এনসিইআরটি পড়বে, রূপান্তরিত শিলার দুটি উদাহরণ পাবে। একটা হচ্ছে কাদা পাথর, যা দিয়ে তৈরি হয় স্লেট। আরেকটি হলো চুনা পাথর। চুনা পাথর দিয়ে কি তৈরি হয়? মার্বেল। অর্থাৎ মার্বেল একটি রূপান্তরিত শিলা। এটাও সত্য। অর্থাৎ বিবৃতি এ, বিবৃতি বি, বিবৃতি সি তিনটি সত্য। এ বি সি সবকটাই সঠিক। অপশন 3 রাইট অ্যান্সার। মহাশূন্য থেকে প্রবেশ করার সময় বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ডগুলো পড়ে যায়? আগেও আমি পড়েছি বায়ুমণ্ডলের টোটাল স্তর হচ্ছে 5টি। একদম নিচের দিক থেকে যদি আমরা শুরু করি, একদম নিচে কি দেখব? ট্রোপোস্ফিয়ার। এর উপরে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার, তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে আছে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা প্রায় 13 কিমি, স্ট্রাটোস্ফিয়ার 50 কিমি, মেসোস্ফিয়ার 80 কিমি, থার্মোস্ফিয়ার 400 কিমি, এবং তার উপরে কি রয়েছে? এক্সোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য যদি দেখি, যাবতীয় আবহাওয়াজনিত ঘটনা বলতে কি, ঝড় বৃষ্টি, বজ্রপাত, তুষারপাত, মেঘ, খরা, বন্যা এই স্তরে ঘটে থাকে।
তাই ট্রোপোস্ফিয়ার আর মানুষের বসবাস উপযোগী স্তর হলো ট্রোপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, যাকে আমরা সমতাপ মণ্ডল বলে থাকি, এখানে কোনো আবহাওয়াজনিত ঘটনা ঘটে না এবং যার ফলে এখানে বিমান চলাচলের সুবিধা হয়। মেসোস্ফিয়ারে কি হয়, মহাশূন্য থেকে যে উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করে তাই মেসোস্ফিয়ার স্তরে এসে পড়ে ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ার, যাকে আয়নোস্ফিয়ারও বলা হয়, এখান দিয়ে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো যে হালকা গ্যাস আছে সেই গ্যাস এই এক্সোস্ফিয়ার থেকে মহাশূন্যে মিশে যায়। তাহলে 124 নম্বর প্রশ্নের অপশন 1 আমার সঠিক উত্তর। ট্রান্সহিউম্যান সম্পর্কিত হলো, তো ট্রান্সহিউম্যান কিসের সাথে সম্পর্কিত? মানুষের চলাচল বা মুভমেন্ট অফ পিপলের সাথে সম্পর্কিত। স্থায়ী বায়ু সম্পর্কে এ বি বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। এনসিআরটি অনুযায়ী বায়ুকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে স্থায়ী বায়ু, দ্বিতীয়ত হলো মৌসুমী বায়ু, আর তৃতীয়ত হচ্ছে স্থানীয় বায়ু। কি বলছে? স্থায়ী বায়ু সম্পর্কে এ বি বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। এই বায়ুগুলি অর্থাৎ স্থায়ী বায়ু সারা বছর একটি নির্দিষ্ট দিকে অবিরাম প্রবাহিত হয়, একদম সত্য কথা। পশ্চিমা বায়ু এবং পূর্বী বায়ু এই ধরনের বায়ুর উদাহরণ, অর্থাৎ স্থায়ী বায়ুর উদাহরণ, এটাও সত্য। এখানে জেনে নাও, পশ্চিমা বায়ু এবং পূর্ব বায়ু ছাড়া বাণিজ্য বায়ু কিন্তু স্থায়ী বায়ুর উদাহরণ। বাণিজ্য বায়ু এটিও স্থায়ী বায়ুর উদাহরণ। অর্থাৎ এ এবং বি উভয়ই সত্য, অপশন 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 127 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্রাজিলের কম্পোজ, ভেনেজুয়েলার লানোস কোনটির উদাহরণ? তো জেনে রাখো, ব্রাজিলের ক্যাম্পোস, ভেনেজুয়েলার লানোস, আফ্রিকার সাভানা, শ্রীলঙ্কার পাটানা, এগুলি সবই উষ্ণ তৃণভূমির উদাহরণ। পাটানা উষ্ণ তৃণভূমি অর্থাৎ ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের উদাহরণ। অপশন 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আমাদের চ্যানেলে সিটেট এসএসটির প্রতিটি প্রিভিয়াস ইয়ার করানো হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে, জলবায়ু সম্পর্কে এ এবং বি বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। জলবায়ু বলতে বায়ুমণ্ডলের দৈনন্দিন পরিবর্তন, ডে টু ডে চেঞ্জকে বোঝায় না। জলবায়ু বলতে বায়ুমণ্ডলের দৈনন্দিন পরিবর্তনকে বোঝায় না, দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায়। এবং দৈনন্দিন পরিবর্তন যেটি বলা হচ্ছে বা ডে টু ডে চেঞ্জ, সেটাকে আমরা বলি কি? আবহাওয়া, ওয়েদার। বলছে কোন স্থানের জলবায়ু শুধুমাত্র তার উচ্চতা এবং ভূপ্রকৃতি দ্বারা প্রভাবিত হয়। কোন স্থানের জলবায়ু তার উচ্চতা এবং ভূপ্রকৃতি দ্বারা প্রভাবিত হয়, এটা সত্য, কিন্তু শুধুমাত্র উচ্চতা এবং ভূপ্রকৃতি দ্বারা প্রভাবিত হয় না। এছাড়াও আছে উষ্ণতা, ল্যাটিটিউড, লংটিটিউড, এছাড়া বিভিন্ন মানবীয় কার্যকলাপ, অর্থাৎ শুধুমাত্র উচ্চতা এবং ভূপ্রকৃতি দ্বারা প্রভাবিত হয়, এটা অসত্য হয়ে গেল। তাহলে এ মিথ্যা, বিও মিথ্যা, এ বি উভয়ই মিথ্যা। অপশন 4 রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, এ এবং বি উভয়ই মিথ্যা। এ এবং বি বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে শক্তির উৎস শনাক্ত করুন। বলছি এতে কি বলা হচ্ছে, এটি শক্তির একটি প্রচলিত উৎস। এই যে অপশনগুলো দিয়েছে না, এর মধ্যে কোনটি, এটা পড়ে তা বলতে হবে। বিবৃতি বি কি বলছে, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ভূপৃষ্ঠে আনা হলে এই শক্তির উৎস নির্গত হয়। কি হয়ে যাবে? প্রাকৃতিক গ্যাস সঠিক উত্তর হয়ে যাবে। প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস হলো সঠিক উত্তর। 130 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ভারতীয় গবেষণা কেন্দ্র মৈত্রী অবস্থিত। তো ভারতীয় গবেষণা কেন্দ্র মৈত্রী, এছাড়াও জেনে রাখো ভারতী, এগুলি আন্টার্কটিকায় অবস্থিত। এবং আন্টার্কটিকা হচ্ছে এমন এক মহাদেশ যেখানে কোনো মানব বসতি নেই।
বিভিন্ন দেশের গবেষণাগার আছে এখানে বা গবেষণা সংস্থা আছে এখানে, এবং ভারতীয় গবেষণা কেন্দ্র মৈত্রী এবং ভারতী আন্টার্কটিকায় অবস্থিত। এখানে আয়তন অনুযায়ী দেশগুলোকে জেনে নাও। এশিয়া, দ্বিতীয়ত আফ্রিকা, তৃতীয়ত উত্তর আমেরিকা, চতুর্থত দক্ষিণ আমেরিকা, পঞ্চম স্থানে রয়েছে আন্টার্কটিকা, ষষ্ঠত রয়েছে ইউরোপ, এবং সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আরেকটা জিনিস এখানে জেনে নাও, আন্টার্কটিকা সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত, দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এবং দক্ষিণ গোলার্ধে দুটি মহাদেশ অবস্থিত সম্পূর্ণরূপে, একটা হচ্ছে আন্টার্কটিকা আর এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া। এরা সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন খনিজ। বলছি 131 নম্বর প্রশ্নে, খনিজ সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য নয়? সত্য নয় অর্থাৎ মিথ্যা বা ফলস যেটা হবে সেটাই আমার সঠিক উত্তর হবে। এগুলি প্রাকৃতিকভাবে সৃষ্ট পদার্থ, সত্য। খনিজ হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট পদার্থ। দুয়ে কি বলছে, এগুলির একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন থাকে, এটাও সত্য। অপশন 3 কি বলছে, এগুলি বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক পরিবেশে গঠিত হয়, এটাও সত্য। অপশন 4 বলছে সমস্ত খনিজই অধাতব, এটাও অসত্য। কিছু খনিজ আছে যারা ধাতব, অর্থাৎ খনিজের দুটি বিভাগ, একটা হচ্ছে ধাতব খনিজ আর একটি হলো অধাতব খনিজ। অপশন 4 মিথ্যা, আর আমার এখানে সত্য নয় কোনটা সেটাই জানতে চাইছে, অর্থাৎ অপশন 4 রাইট অ্যান্সার। নর্মদা উপত্যকা শিকারী ও খাদ্য সংগ্রাহক মানুষ, অর্থাৎ 2 হয়ে যাবে। বাহ্যি হবে প্রারম্ভিক গণতন্ত্র। গারো পাহাড়ে হচ্ছে প্রারম্ভিক কৃষি, মানে 5। গঙ্গা উপত্যকায় 2500 বছর পূর্বে মানুষ বসবাস করত। সিন্ধু এবং তার উপনদীগুলি প্রথম নগর, 4। এর 2 অপশন 3 রাইট অ্যান্সার আমার। তাহলে নর্মদা উপত্যকা কি বলছে, তো এনসিআরটিতে বলা হচ্ছে কয়েক লক্ষ বছর পূর্বে মানুষ নর্মদা উপত্যকায় বসবাস করত। এখানে যে মানুষেরা বাস করতো অর্থাৎ প্রারম্ভিক মানুষ, তারা ছিল শিকারী এবং খাদ্য সংগ্রহ, অর্থাৎ 2 রাইট হয়ে যায়। বাহ্যি হচ্ছে প্রারম্ভিক গণতন্ত্র। অজাতশত্রু বাহ্যি জয় করতে চেয়েছিল, সেজন্য তিনি তার মন্ত্রী বর্ষকারকে কিন্তু গৌতম বুদ্ধের কাছে পাঠিয়েছিলেন। গারো পাহাড়ে যদি দেখি তাহলে প্রারম্ভিক কৃষি গারো পাহাড়। মনে রাখবে, মেহেরগড়, উত্তর পূর্ব ভারতের গারো পাহাড় আর মধ্য ভারতের বিন্ধ্য পর্বত, এগুলি হচ্ছে মধ্য ভারতের বিন্ধ্য উপত্যকা, এগুলো হলো প্রারম্ভিক কৃষির উদাহরণ। গঙ্গা উপত্যকায় দেখো প্রায় 2500 বছর আগে নগর গড়ে উঠেছিল গঙ্গা এবং তার সহায়ক নদী তীরবর্তী অঞ্চলে, এবং সিন্ধু এবং তার উপনদীগুলির তীরে প্রথম নগর গড়ে উঠেছিল। তাহলে 132 নম্বর প্রশ্নের অপশন 3 রাইট অ্যান্সার। 133 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ভারতীয় ইতিহাসের তারিখ এবং সময়কাল সম্পর্কিত সমকালীন বিতর্কের প্রেক্ষিতে নিচের দুটি বিবৃতি এ এবং বি দেওয়া হলো। বিবৃতি এতে কি বলা হচ্ছে, হিন্দু মুসলিম ব্রিটিশের মতো সময় বিভাজন উপযুক্ত, কারণ শাসকদের ধর্মই একমাত্র গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পরিবর্তন ছিল। দেখো, হিন্দু, মুসলমান এবং ব্রিটিশ কাল, এইভাবে ইতিহাসের বিভাজন করেছিলেন জেমস মিল। তিনি বলছেন যে প্রারম্ভিক যে রাজারা ছিল তারা হিন্দু ছিল, তাই হিন্দু কাল। মধ্যযুগে তিনি বলছেন বেশিরভাগ রাজা মুসলিম ছিল, তাই মুসলিম কাল। এবং তিনি ব্রিটিশ কালকে বলছেন আধুনিক যুগ, সভ্যতার উন্নয়নের যুগ। তিনি বলছেন বিজ্ঞানের যুগ, কলার যুগ, সংস্কৃতির অগ্রগতির যুগ বলে উল্লেখ করছেন ব্রিটিশ কালকে। কিন্তু জেমস মিলকে সমালোচিত হতে হয়েছিল, কেন? কারণ শাসকদের ধর্মই কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক পরিবর্তন নয়। এটা কিন্তু শাসকের ধর্মই একমাত্র গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পরিবর্তন ছিল না,
অর্থাৎ এটা আমার ভুল হয়ে গেল। বিবৃতি বিতে কি বলা হচ্ছে, দীর্ঘ সময় ধরে সংগঠিত ঐতিহাসিক প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট তারিখ এবং সময়কাল নির্ধারণ করা সমস্যাজনক। একদম সত্য, এটা একদম সত্য, ট্রু। কেন বলছি দেখো, আমরা ধরো প্রস্তর যুগকে ধরে নিই উদাহরণ হিসেবে। তো প্রস্তর যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটি হলো মধ্য প্রস্তর যুগ, একটি হলো নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগ 20 লক্ষ থেকে 12,000 বছর পুরানো, মধ্য প্রস্তর যুগ 12,000 থেকে 10,000 বছর পুরানো, আর নব্য প্রস্তর যুগ 10,000 থেকে বর্তমান সময় পর্যন্ত। এবার আমি যদি বলি, এই যে প্রাচীন আর মধ্য প্রস্তর যুগ বলছে, এখানে 12,000-এ শেষ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ 12,000-এ শুরু হচ্ছে। তো এমন তো হতে পারে না যে আজ 12,000 সাল শেষ হয়ে গেছে, চলো আজকে মধ্যপ্রস্তর যুগ শুরু হয়ে গেল। এটা তো হতে পারে না। এর মধ্যে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, একটা যুগ থেকে আর একটা যুগে যাবার যে প্রক্রিয়া, প্রসেসিং, সেটা কাজ করে। সুতরাং এই যে একটা সময়, এই নির্দিষ্ট এই সময়কালের নির্ধারণ খুব সমস্যাজনক হয়ে থাকে। তাহলে বিবৃতি এ মিথ্যা এবং বিবৃতি বি সত্য। বিবৃতি এ ভুল, বিবৃতি বি সঠিক। অপশন 4 রাইট অ্যান্সার। 134 নম্বর প্রশ্নে 19 শতকের নতুন জনপ্রিয় ভারতীয় শিল্পের প্রেক্ষিতে নিচের দুটি বিবৃতি দেওয়া হলো। বিবৃতি এতে বলা হচ্ছে যে অনেক চিত্রকর্ম তাদের চারপাশে দেখা পরিবর্তনগুলিকে উপহাস করত, ইংরেজিতে কথা বলতো এমন লোকদের নতুন রুচিকে বিদ্রুপ করত এবং নারীদের ঘরের বাইরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করত। একেবারে সত্য। বিবৃতি বিতে কি বলা হচ্ছে, জাতীয়বাদী ধারণা প্রকাশ করতে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষকে অনুপ্রাণিত করতে চিত্র ব্যবহার করা হতো। এটাও সত্য। তাহলে এ এবং বি উভয়ই সঠিক এবং বি এর সঠিক ব্যাখ্যা। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন 135 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ভারতে প্রাচীন মানব সম্পর্কে বোঝার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে একটি প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স হিসেবে বিবেচনা করা যেতে পারে। তো প্রাথমিক উৎস মানে প্রত্যক্ষভাবে সম্পর্কিত প্রাচীন মানব সম্পর্কে, অর্থাৎ কি প্রাচীন যুগ সম্পর্কে, প্রাচীন যুগেরই সেটা নিদর্শন হতে হবে। তো কাংড়া শৈলী চিত্রকলা, এটি তো মধ্য বা আধুনিক যুগে বিকাশ লাভ করছে। মধ্য বা আধুনিক যুগ। গিরনার শিলালিপি, এটি ঐতিহাসিক যুগের নিদর্শন। ঐতিহাসিক। পাতশাহনামা চিত্রকলা, এটা মুঘল যুগ। মুঘল। মধ্যপ্রদেশের শিলাচিত্র, মধ্যপ্রদেশের যে শিলাচিত্র বা গুহা চিত্রগুলোকে যদি তুমি দেখো, তাহলে দেখা যাবে সেই সময়কার মানুষ তা এঁকেছিল এবং তখনকার যে বিষয় তার চিত্রে অঙ্কিত রয়েছে। অর্থাৎ মধ্যপ্রদেশের শিলাচিত্র একটি প্রাইমারি সোর্সের উদাহরণ। ব্রিটিশ পূর্ব সময়ে শিশুদের শিক্ষা দেওয়া হতো, কিভাবে দেওয়া হতো? বলছে রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে ছিল না রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠান, একটি নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে না, তখন দক্ষিণা ব্যবস্থা ছিল, সারা বছর ফসল কাটার সময় ছাড়া যখন তারা মাঠে কাজ করতো। এটাই সঠিক উত্তর হয়ে যাবে, সারা বছর ফসল কাটার সময় ছাড়া। অষ্টাদশ ঊনবিংশ শতকে ইউরোপের জাতি রাষ্ট্রের উত্থানের প্রেক্ষিতে নিচের দুটি বিবৃতি এ এবং বি দেওয়া হলো। হচ্ছে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপের মানুষ নিজেদের জাতি রাষ্ট্র হিসেবে দেখত। অসত্য। অষ্টাদশ শতকে ইউরোপের মানুষের মধ্যে জাতি রাষ্ট্রের ধারণার উদ্ভবই হয়নি। বিবৃতি বিতে কি বলা হচ্ছে, ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষের মধ্যে এই চেতনা সৃষ্টি হয়েছিল যে প্রতিটি ভাষাভিত্তিক সম্প্রদায় একটি পৃথক জাতি। এটা সত্য। তাহলে দেখো, এ মিথ্যা বি সত্য, এ মিথ্যা এ ভুল বি সঠিক। অপশন 4 রাইট অ্যান্সার। বিএসি এর পূর্ণ রূপ হলো, তো এখানে যদি আমরা যীশু খ্রিস্টকে ধরি, যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে আমরা কি বলবো? বিসিই, বিফোর কমন এরা, বিসি বিফোর ক্রাইস্ট, অথবা বিপি বিফোর প্রেজেন্ট। তাহলে বিসি এর পূর্ণরূপ কি? বিফোর কমন এরা। অপশন 2 রাইট অ্যান্সার। এবার বলছি যীশু খ্রিস্টের জন্মের পরের সময়কে যদি আমরা ধরি, এডি অ্যানো ডোমিনি বা সিই কমন এরা। এই যে অ্যানো ডোমিনি, এটি একটি ল্যাতিন শব্দ যার অর্থ কি? যীশু খ্রিস্টের জন্মের সময় বা যীশু খ্রিস্টের জন্মের বছর।
139 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, আমরা আজ কিভাবে জানি যে প্রস্তর যুগের প্রাচীন পর্যায়ে ভারতে উট পাখি পাওয়া যেত? নিশ্চয়ই উট পাখির নিদর্শন পাওয়া গেছে। বলছে সেই সময়কার লেখায়, তা সেই সময়কে কোনো লিখিত নিদর্শন পাওয়া যায়নি। মহারাষ্ট্রের অপশন 2 কি বলছে? মহারাষ্ট্রের পাটনে বিপুল পরিমাণে উট পাখির ডিমের খোলস পাওয়া গেছে। এটা সত্য, মহারাষ্ট্রের পাটনে প্রচুর পরিমাণে উট পাখির ডিমের খোলস পাওয়া গেছে, যা থেকে জানা যায় যে প্রস্তর যুগে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে ভারতে উট পাখি পাওয়া যেত। হরপ্পা সভ্যতার 140 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার অবসান কিভাবে ঘটেছিল? অপশন এতে বলা হচ্ছে, মনে হয় শাসকরা তাদের নিয়ন্ত্রণ হারিয়েছিল। একথা সত্য। ওই অঞ্চলে বন উজাড় হয়ে থাকতে পারে, এটাও সত্য। সভ্যতার সমগ্র অঞ্চলে বন্যা হয়েছিল, এটা অসত্য। দেখো, হরপ্পা সভ্যতার অন্যতম কারণের মধ্যে একটি হলো বন্যা, কিন্তু সমগ্র অঞ্চলে বন্যা হয়েছিল এটা সত্য নয়। এই যে সমগ্র অঞ্চল, এই শব্দটাই ভুল। হরপ্পা সভ্যতার অঞ্চলে বন্যা হয়েছিল। সম্ভবত নদীগুলো শুকিয়ে গেছিল, এটা সত্য, সম্ভবত নদীগুলো শুকিয়ে গেছিল। তাহলে এ বি ডি রাইট অ্যান্সার। এ বি ডি অপশন 2 রাইট। মহাযান বৌদ্ধ ধর্মের অধীন। তো আমরা বৌদ্ধ ধর্মের 3টি শাখা সম্পর্কে জানি। একটি হলো হিনযান, একটি হলো মহাযান, আর একটি হলো ব্রজযান। হিনযানে কি? হিনযানে দেখছি বুদ্ধের যে উপস্থিতি তা কিছু প্রতীকের মাধ্যমে দেখানো হচ্ছে। উদাহরণ হিসেবে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে গৌতম বুদ্ধের যে বোধি প্রাপ্তি, সেই বোধি প্রাপ্তিকে আমরা কি পিপল বা বটবৃক্ষ দ্বারা দেখা নিচ্ছি। মহাযানে গিয়ে কি দেখা যাচ্ছে? মহাযানে গিয়ে দেখা যাচ্ছে বুদ্ধের মূর্তি নির্মাণ হচ্ছে, বোধিসত্ত্বের কনসেপ্ট আসছে। ব্রজযানে গিয়ে কি দেখা যাচ্ছে না আচার অনুষ্ঠান যাগযজ্ঞ বিভিন্ন রীতিনীতির ব্যবহার চলে আসছে, জাদুটনা চলে আসছে। তাহলে এখানে বৌদ্ধ ধর্মের কোন শাখা সম্পর্কে জানতে চেয়েছে? বৌদ্ধ ধর্মের মহাযান শাখা সম্পর্কে জানতে চেয়েছে। বলছে নির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করে ভাস্কর্যে বুদ্ধের উপস্থিতি প্রদর্শন করা হতো, এটা হিনযানে করা হতো, মহাযানে নয়। বুদ্ধের মূর্তি নির্মাণ করা হতো, এটা মহাযানে হতো। বোধিসত্ত্বদের গ্রহণ করা হতো না, কারণ তারা তখনও জ্ঞান প্রাপ্তি অর্জন করেনি। বোধিসত্ত্বদের গ্রহণ করা হতো না হিনযানে, গ্রহণ করা হতো যখন বলবে তখন মহাযান। মথুরা এবং তক্ষশিলা ভাস্কর্য হিসেবে গুরুত্ব পেয়েছিল, এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমার বলেছে মহাযান বৌদ্ধ ধর্ম। মহাযান বৌদ্ধ ধর্মের অধীনে বুদ্ধের মূর্তি নির্মাণ হতে শুরু করলো এবং বুদ্ধ দেবতার স্থান পেল। পরের প্রশ্ন 142 নম্বর প্রশ্ন বলছে, খলজি এবং তুগলক শাসনের অধীনে প্রশাসন এবং সংহতি প্রসঙ্গে কোনটি সত্য? তো যদি আমরা দিল্লি সুলতানি সাম্রাজ্য দেখি, তা দেখব তারা 1206 থেকে 1526 পর্যন্ত রাজত্ব করছে। 5টা রাজবংশ রাজত্ব করছে। কি কি? একটা হলো দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, আরেকটি হচ্ছে লোদি বংশ। দাস বংশ আসছে 1206 থেকে 1290, খিলজি বংশ আসছে 1290 থেকে 1320, তুগলক 1320 থেকে 1414, সৈয়দ 1414 থেকে 1451, লোদি 1451 থেকে 1526। বলছে প্রশাসন সম্পর্কে কোনটি সত্য? উপমহাদেশের বৃহৎ অংশ দিল্লি সুলতানদের নিয়ন্ত্রণে ছিল। নয়। গাঙ্গেয় সমভূমির বনাঞ্চলগুলিতে প্রথমবারের মধ্যে প্রবেশ করা হয়েছিল। না, হয়নি। দিল্লি থেকে বাংলার মতো দূরবর্তী প্রদেশগুলির নিয়ন্ত্রণ কঠিন ছিল। এটা সত্য, অপশন 3। উপজাতি জনগোষ্ঠীর ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? ভুল কোনটি আমার জানতে চেয়েছে, ঠিক আছে, মিথ্যা জানতে। সমসাময়িক ইতিহাসবিদ এবং ভ্রমণকারীরা উপজাতিদের সম্পর্কে খুব অল্প তথ্য প্রদান করেন। এটা তো সত্য। অধিকাংশ উপজাতি গোষ্ঠী লিখিত নথি সংরক্ষণ করত। এটা মিথ্যা, লিখিত নয় মৌখিক নথি সংগ্রহ করত। তাহলে এটা হয়ে গেল ভুল, আর এটাই সত্য হয়ে যাবে।
তৃতীয় বলছে উপজাতি জনগণ সমৃদ্ধ রীতিনীতি এবং মৌখিক ঐতিহ্য সংরক্ষণ করেছিল, এটা সত্য। অপশন 4 বলছে উপজাতি সমাজগুলো তাদের বিভিন্ন প্রয়োজনের জন্য একে অপরের উপর নির্ভরশীল ছিল, এটাও সত্য। মিথ্যা কোনটি? অপশন 2 মিথ্যা, আর অপশন 2 সঠিক অ্যান্সার। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা কিভাবে ভারতের উপর তাদের নিয়ন্ত্রণ সুসংহত করেছিল? কিভাবে না, ভারতীয় বিষয়বলি আরও দায়িত্বশীল পরিচালনার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ ক্রাউনের হাতে হস্তান্তরের মাধ্যমে। তাহলে আমরা কি দেখব? আমরা দেখব 1857 পূর্বে কারা করছে না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে। আর 1857 পরে কারা শাসন করছে? 1857 পরে ব্রিটিশ ক্রাউনের হাতে শাসনভার চলে যাচ্ছে, ব্রিটিশ ক্রাউন। তাহলে 144 নম্বর প্রশ্নের অপশন 1 সঠিক উত্তর। 145 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য নয়? নয় কোনটি, ভুল কোনটি সেটা জানতে চেয়েছে। তো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র মানে আমাদের দেশের গণতন্ত্র কি হয়, যখন জনগণ লোক সংখ্যা অত্যাধিক বেশি হয়ে যায় তখন জনগণ সরাসরি শাসন কার্যে অংশ নিতে পারে না, এত বিপুল সংখ্যক জনগণের পক্ষে শাসন কার্যে অংশ নেওয়া সম্ভব হয় না। তখন জনগণ কি করে? ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। সেই নির্বাচিত প্রতিনিধিরা জনগণের যে বিষয় তা সরকারের সম্মুখে রাখেন। এবার সেটা যে কতটা রাখে তা কয়েকদিন আগে হওয়া আন্দোলন সম্পর্কে তোমরা দেখেছো। 1 নম্বরে বলা হচ্ছে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, তো এটা হয়ে থাকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে। প্রতিনিধিদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা, অবশ্যই থাকে। সিদ্ধান্ত গ্রহণে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ, না, জনগণ প্রত্যক্ষ অংশ নেন না, জনগণ পরোক্ষভাবে অংশ নেন। তাহলে এটাই মিথ্যা। আর আমার উত্তর জানতে চেয়েছে ফলস কোনটি, তাহলে অপশন 3 রাইট অ্যান্সার। জনগণের ভোটাধিকার থাকে, অবশ্যই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণের ভোটাধিকার থাকবে, জনগণ প্রতিনিধি ভোটাধিকারের মাধ্যমেই নির্বাচন করবে। 146 নম্বর প্রশ্ন বলছে ভারতের কোন বিশেষ অঞ্চলটি লিটল তিব্বত নামে পরিচিত? লাদাখ। কেন? কারণ সমান খাদ্যাভ্যাস, ধর্ম, পোশাক প্রায় একই, তাই লাদাখকে কি বলা হয়? লিটল তিব্বত বলা হয়। 147 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের আপিল ব্যবস্থা কি? অপশন 1 বলছে বিচার বিভাগীয় পরিষেবার জন্য আবেদন করার বিধান, না এটা নয়। অপশন 2 বলছে আদালতের আদেশের বিরুদ্ধে সংসদে আপিল করার বিধান, এটাও নয়। অপশন 3 বলছে রাজ্যের নির্বাহী প্রধান এর সর্বোচ্চ আপিল কর্তৃপক্ষ হিসেবে কাজ করার বিধান, এটাও নয়। অপশন 4 তাহলে সঠিক হয়ে যাবে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার বিধান। ধরো তোমার ডিস্ট্রিক্ট কোর্টের রায় পছন্দ হলো না, তখন তুমি কোথায় গিয়ে আপিল করতে পারবে? হাইকোর্টে। হাইকোর্টের রায় পছন্দ হলো না, তখন তুমি গিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। নিম্নলিখিত কোনটি উপদ্বীপীয় মালভূমির বৈশিষ্ট্য নয়? উপদ্বীপীয় মালভূমির বৈশিষ্ট্য নয় কোনটি, অর্থাৎ ফলস জানতে চেয়েছে আমার উত্তর। এটি উত্তরের সমভূমি দক্ষিণে অবস্থিত, এটি তো বৈশিষ্ট্য। আরাবল্লী পাহাড় এর উত্তর পশ্চিম দিকে সীমা গঠন করেছে, এটি বৈশিষ্ট্য। এটি কয়লা ও লোহা আকরিকের মতো খনিজে সমৃদ্ধ, এটাও এর বৈশিষ্ট্য। মহানদী এবং কৃষ্ণা নদী মালভূমির পশ্চিমমুখী নদীগুলির মধ্যে কয়েকটি। দেখো পশ্চিমমুখী নদী নয়, পূর্বমুখী নদীগুলির মধ্যে, পূর্বমুখী। পশ্চিমমুখী নদীর মধ্যে যদি বলি তো উত্তর হয়ে যাবে নর্মদা, তাপ্তি, হচ্ছে নর্মদা, তাপ্তি এগুলো পশ্চিম বাহিনী নদী, কিন্তু মহানদী কৃষ্ণা এগুলো পূর্বমুখী বা পূর্ব বাহিনী নদী। তাহলে অপশন 4 ভুল, আর আমার ভুলই ছিল অপশন 4 রাইট অ্যান্সার। আফ্রিকা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? আফ্রিকার একটি বৃহৎ অংশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত, ভুল কথা। আফ্রিকার একটি বৃহৎ অংশ উত্তর গোলার্ধে অবস্থিত। এটি একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখা অতিক্রম করেছে, একদম সত্য। গোবি মরুভূমি এই মহাদেশে অবস্থিত, একদম মিথ্যা। গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত, এশিয়া মহাদেশে চীন এবং মঙ্গোলিয়া সীমান্তে। এটি পশ্চিম দিক থেকে ইউরাল পর্বত দ্বারা এশিয়া থেকে পৃথক হয়েছে। ইউরাল পর্বত দ্বারা এশিয়া থেকে ইউরোপ পৃথক হয়েছে, এ নয়, আফ্রিকা নয়। তাহলে অপশন 2 রাইট অ্যান্সার। ভারতের দক্ষিণাঞ্চল বিশেষ করে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে শরৎকালে বৃষ্টিপাত হয়। দেখো শরৎকালে বৃষ্টি মানে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, প্রত্যাবর্তনকারী
মৌসুমী বায়ু। এই প্রত্যাবর্তনকারী মৌসুমীকে বায়ুকে আমরা কি বলতে পারি? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এটা কোন কালের সাথে সম্পর্কিত? শরৎকাল। এই সময় কি হয়? বায়ু ভূভাগ থেকে সাগরের দিকে প্রবাহিত হয়, সাগরের দিকে। এবার যেহেতু আমার রাজ্যকে দিচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ, তাহলে কোন সাগরের দিকে যাচ্ছে? বঙ্গোপসাগর ও সাগরের দিকে বায়ু প্রবাহিত, অর্থাৎ বায়ু মূল ভূখণ্ড থেকে বঙ্গোপসাগরের দিকে ফিরে যায়। অপশন 1 সঠিক উত্তর। যদি ক্লাসটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।